প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সময়ের দাবি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি এদেশের তৃণমূল পর্যায়ের গড়া মানুষের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি খেটে খাওয়া মেহনতি মানুষের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে, শহর উপশহরে, গ্রামে গঞ্জে যে সমস্ত নেতৃত্বে রয়েছেন তাদের অনুষ্ঠান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান উপাদান হচ্ছে সে রাষ্ট্রের জনগণ, আর সে জনগণের জনমতের পূর্ণ প্রতিফলন হচ্ছে উন্নত গণতন্ত্রের প্রধান শর্ত। এই কারণে জনমতের পূর্ণ প্রতিফলন একান্ত আবশ্যক। এই বিষয়টিকে চেতনাবোধ থেকে আমরা সময়ের অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের করতে গিয়ে যিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন, যার অকুণ্ঠ সমর্থনে আমরা অনুষ্ঠানটি করছি, তিনি হচ্ছেন এদেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, মাই টিভির শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন শফি। তার অনুপ্রেরণায়, তার সহযোগিতায় এবং তার মূল্যবান পরামর্শ নিয়ে আমরা আজকে সময়ের অনুষ্ঠান আপনাদের দর্পণে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন সেই মেধাবী ছাত্র ছিলেন কিছুদিন আগে সন্ত্রাসের হত্যা করেছে তার বাবা রাকিউল রাফি, যে হৃদয় বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। এমত অবস্থায় তার হৃদয় ভারাক্রান্ত, তারপরেও সময়ের দাবির প্রেক্ষিতে আমরা ওনার সামনে উপস্থিত হয়েছি। রাফি ভাই, এই যে হত্যাকাণ্ড যে ঘটে গেল, এই হত্যাকাণ্ডের মোটিভ যদি দর্শকদের দেশে বলেন। প্রতি নিখোঁজ হয় 6 মার্চ এবং 8 মার্চ সকালে আমরা রাতে থাকি এবং 8 মার্চ রাতে দাফন করে মামলা দায়ের করি। এবং মামলার মধ্যে আমি বিষয়টি উল্লেখ করেছিলাম যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সর্বশেষ নারায়ণগঞ্জে যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলেছি। এ সকল কাণ্ডের মধ্য দিয়ে একটা প্রতিপক্ষ এখানে তৈরি হয়েছে এবং এই প্রতিপক্ষই এই ঘটনা ঘটিয়েছে বলে আমি মামলায় উল্লেখ করেছি। সুনির্দিষ্টভাবে সেখানে কোনো নাম আমি দিই। এইটি যেহেতু আমাদের চলমান যে আন্দোলনটি ছিল, আমাদের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করা, সেহেতু এইটি কেউ কেউ মনে করে থাকে যে এইটি মূলতই জামাত শিবির ঘটিয়েছে। এবং এখানে নারায়ণগঞ্জে একাধিক টর্চার সেল রয়েছে এবং এই টর্চার সেলগুলোর মধ্যে নিয়ে এই মানুষদের বিভিন্ন সময় নির্যাতন করা হয় এবং এই টর্চার সেলের আশেপাশে বিভিন্ন সময়ে রাতে মানুষ আত্মনাদ শুনে, গুলির শব্দ শুনে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নারায়ণগঞ্জে এই টর্চার সেলগুলি গড়ে তুলেছে। এই দলীয় প্রধানকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা সন্ত্রাসী গডফাদারদের কতটা প্রশ্রয় দেবে এবং কতটা জনগণের পক্ষে আছে। এবং আমি আশাবাদী মানুষ, যে জন্য আমি আশা করি ইতিপূর্বেই যাই হোক না কেন এইটা সুস্থ একটা অবস্থানে অবশ্যই যাবে। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সময়ের দাবি অনুষ্ঠান। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হয়েছি। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জের প্রথম হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে পত্রপত্রিকায় বেশ ব্যাপার হচ্ছে। প্রকৃত ঘটনাটি আসলে কী, সে বিষয়ে আমাদের কারোই কোনো স্পষ্ট ধারণা নেই। আজকে দর্শকদের সামনে, আজকে জাতির সামনে এক তথ্য, এক গোমর যা রয়েছে তা ফাঁস করে দেবেন নারায়ণগঞ্জের বিখ্যাত জননেতা, এককালীন উপপ্রধানমন্ত্রী ছিলেন যিনি, এটিএম শামীম ওসমান। এবং আপনারা জানেন উনি গত নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদ সদস্য হিসাবে। ওনাকে বোমা হামলায় ক্ষতবিক্ষত করা হয়েছে। আজকে আমরা শামীম ভাইয়ের মুখোমুখি হয়েছি। শামীম ভাইয়ের কাছে জানবো যে প্রতি হত্যাকাণ্ড যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে,
অনেকে আপনার কথা বলেছে এবং আপনাকে সম্পর্কে করার চেষ্টা করছে। জনগণের কাছে এখনো পরিষ্কার না আসলে বিষয়টি কি হচ্ছে। এখানে আমি একটা তথ্য আপনাকে দেখাতে চাই। দেখেন পলিটিক্সটা কিভাবে ওরা জানি না এটা আছে কিনা। হ্যাঁ পাওয়া গেল। এইখানে দেখেন এই যে ছবি দুটো মুস্তারিন মুন্তাকিম দুই ভাই ভারতে যে তারা আরডিএক্স নিয়ে দিল্লি স্টেশন উড়ানোর সময় ধরা পড়েছে। এরা স্বীকারোক্তি দিয়েছে খুব পরিষ্কার ভাবে যে আমরা শামীম ওসমানকে মারার এই প্ল্যান করেছিলাম। কারা কারা এখানে ছিল তারা লিখেছে অ্যাকর্ডিং টু জয়েন্ট কমিশনার অফ পুলিশ Colonel Singh in 2001 the accused were involved in 2 other terrorist attacks including the one of the office of Awam League leader Shamim Usman and Narayanganj in which 20 people were killed. তারপর আবার লিখেছে ওরা যে though were involved in attack on the former Bangladesh Prime Minister Sheikh Hasina in which 20 people were killed. এইগুলি মেনেছে এর সাথে যারা জড়িত ছিল যে এর মধ্যে বঙ্গবন্ধু হত্যাকারী ছোট ভাই লেফটেন্যান্ট কিশোরের ছোট ভাই নাম হল শওকত হোসেন শফি এই যে কাউন্সিলর হয়েছে সে হলো সেরেনায়েত আইবির সবচেয়ে কাছের লোক। তার আপন বোনের জামাই কাদির তার বড় ভাই আপন বড় ভাইকে গ্রেফতার করা হলো পুলিশের উপরে হামলা করার কারণে। সে হলো জামাতের লোক। তার বিআই আল জয়নাল প্লাজার মালিক ওনার নাম জয়নাল। নারায়ণগঞ্জ রসুলপুরে যে হামলাটা হয়েছে সেই হামলা তার বাসায় বসে প্ল্যান করা হয়েছে। পুলিশের খাতায় যেই কজন জামাতের বড় ডোনার হি ইজ ওয়ান অফ দ্যাম। রফিউল রাব্বি সম্বন্ধে কথা বলতে চাই না। উনি জিডি করলেন যে আমার ছেলে নিখোঁজ হয়েছে, আমার এবং আমার ছেলে কোনো সত্যি নেই। 8 তারিখে এই বাচ্চা ছেলেটা লাশ পাওয়া গেল। উনি তখন একটা মামলা করলেন। ওই মামলায় লেখা হলো যে আমার ছেলে নিহত হয়েছে, আমি সাংস্কৃতিক জোটের আন্দোলনের সাথে জড়িত দীর্ঘ 1 মাস ধরে, সেই কারণে হয়তোবা কারোর স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, কোন সংক্ষুব্ধ মহল হয়তোবা আমার উপরে সংক্ষুব্ধ করে মানে রফিউল রাব্বির উপরে সংক্ষুব্ধ হয়ে তার ছেলে হত্যা করেছে। আচ্ছা, এবং উনি টেলিভিশনে বিভিন্ন জায়গায় বারংবার বললেন যে এই ঘটনার সাথে জামাত ইসলাম দায়ী। সেই মুহূর্তে সেরিনা আয়াত আইভি শহীদ মিনারের সামনে বাচ্চা ছেলেটার লাশের সামনে দাঁড়িয়ে বলতে চেষ্টা করলো একটা বিশেষ পরিবার, একটা বিশেষ শক্তি, বিভিন্ন ভাবে সেটা বলার চেষ্টা করছিল। বাচ্চা ছেলেটার লাশটা সামনে আইভি কিন্তু লাশটা নিয়ে খেলা শুরু করলো। এটা ওই কালী সাধক মহিলাদের পক্ষে সম্ভব। এটা আমরা যখন 2 দিন পর পর অবজার্ভ করলাম যে সেরিনা আয়াত আইভি বারবার আমাদের দিকে আঙুল তুলছেন, আমরা নিশ্চিত থাকলাম যে ঠিক আছে বলুক হয়তো ইমেজ চর্চা করার জন্য বলছে। 4 দিন না 5 দিন পরে একটা ওনারা প্রতিবাদ সভা করলেন। সেই প্রতিবাদ সভা থেকে হঠাৎ করেই আইভি উদ্দীপ্ত হয়ে গেলেন এবং বললো যে এই খুন আমরা করেছি, আপনি খুনি। আমাকে বললো এই খুন আপনি করেছেন, সাহস থাকলে আমাকে মারেন, আপনি ওকে মেরেছেন এই সমস্ত কথাবার্তা বলে মানে এরপর বললো যে দাউদখানি কুমিল্লা থেকে এসেছেন, দাউদখানি চলে যান। যাই হোক তারা এটা করলেন। করার পর আমরা একটা জনসভা করলাম। জনসভা করে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম। মারা গেল 8 তারিখে। 5 তারিখে বললাম আমার কোনো দুষ্কর্ম নাই, খেয়াল করেন কিন্তু। 8 তারিখে বললাম জামাত শিবির মারতে পারে। 11 তারিখে 12 তারিখে বললাম জামাতই মেরেছে। 16 আর 17 তারিখে আইভি বললো প্রথমে জামাত মারা নেই, তো কি বাবা সাথে বললো জামাত মারা নেই। 18 তারিখে বললাম কি মেরেছে, শামীম ওসমান তার ছেলে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এরা সবাই মিলে মেরেছে। কিভাবে সক্রিয় হবে? তো আমি প্রেস কনফারেন্সে প্রমাণ করলাম যে অ্যাট দ্য টাইম আমি প্রেজেন্ট না, আমার ছেলেও দেশে ছিল। এ যেটা করতে চাচ্ছে ওই যে জামাত ইসলাম তাকে সুযোগ করে দিল তৈমুরকে বসিয়ে দিয়ে, সে তার ঋণ শোধ করছে। কোটি কোটি টাকার খেলা হচ্ছে। এই টাকার উৎস কোথায়? টাকাটা আসছে টোটালি জামাত থেকে। ওনারা ব্যবহার করছেন। আমি একটা স্পেসিফিক কাকে লেফটিস্ট অর্গানাইজেশন নিয়ে আর কিছু সাংবাদিককে নারায়ণগঞ্জে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। আজকে আইবি এই গাড়িটা খুব সাকসেসফুলি সে কিন্তু তার কমিটমেন্ট রক্ষা করেছে। আমি বলছি না জামাত হত্যা করেছে, এটাই বলবো না। এটা তদন্তাধীন ব্যাপার, বিভিন্নভাবে পুলিশ দেখছে।
যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন, আমার এই ব্যাপারে অ্যাজ পার সিআরপিসি অলরেডি কিছু বলা হচ্ছে। আমার একটাই দাবি, প্রকৃত হত্যাকারীটা বেরিয়ে আসে। আর ওনার বাবা 5 বার 5 রকম স্টেটমেন্ট দিয়ে এই ছেলের হত্যাটাকেই এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছেন যে পুলিশের জন্যই এখন এই তদন্ত করাটা খুব কঠিন হয়ে গেছে। আদৌ উনি বিচার চাচ্ছেন বা এই লাশটাকে পুঁজি করতে চাচ্ছেন। ওনার নামে চেক জালিয়াতি মামলা আছে 3 থেকে 4টা, ব্যাংকের এলসি জালিয়াতি মামলা আছে 3 থেকে 4টা। একটা কথা বলেছিলাম যে বিষয়টা জাতীয়ভাবে এইখানে যে বিষয়টা হচ্ছে, আমার যেটা ধারণা, একটা শক্তি, এই সুশীল ধর্মী কুশীল লোকেরা এই খেলাটা নারের মধ্যে খেলাচ্ছে। আরেকবার কষ্ট করে দর্শক উদ্দেশ্যে বলেন যে এই ঘটনাটি আপনি সম্পূর্ণ নির্দোষ এবং এখানে আপনাকে বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো মহল আরেকটি ক্লিয়ার করা হয়েছে। এই টোটাল জিনিসটাকে গেম, আমি তো বলেছি আগের গেম। এই যে উনি বলছেন আপনি সক্রিয়ভাবে অংশ করেছেন, আমি দেশে নাই, আমার ছেলে দেশে নাই, সক্রিয় হলেন কেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সামনে কথা বললেন নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জননেতা জনাব একে শামীম ওসমান। উনি একটু আগে স্পষ্ট করে আমাদেরকে বলেছেন উনি আওয়ামী লীগের শামীম ওসমান, উনি জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং উনি আওয়ামী লীগের শামীম ওসমান হিসেবেই মৃত্যুবরণ করতে চান। শামীম ভাইকে আমরা দেখেছি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যস্ত নেতা। ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাইটিভিকে সময় দিয়েছেন, মাইটিভি পরিবারকে সময় দিয়েছেন। এই জন্য মাইটিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের মাইটিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে জনাব শামীম ওসমানকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গত অনুষ্ঠানে আমরা নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই সম্প্রতি যে তৌকি হত্যাকাণ্ড ঘটে গেল এই বিষয়গুলো নিয়ে আমরা নারায়ণগঞ্জের জনগণের দ্বারা দ্বারা গিয়েছি, জনগণের মতামত গ্রহণ করেছি। তো এ পর্যায়ে আমরা সর্বশেষ যেই লোকটির সাক্ষাৎকার নিতে যাচ্ছি, উনি নারায়ণগঞ্জের মাটিও মানুষের অত্যন্ত প্রিয় মুখ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাবেক বিআরটিসির চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাহেব। ওনার কাছে আমরা যে বিষয়টি জানবো এখন সেটি হলো যে, তৈমুর ভাই, রাজনীতিতে সম্প্রতি যে নারায়ণগঞ্জে যে তৌকি হত্যাকাণ্ড ঘটে গেল এই বিষয়টি নিয়ে একটা দ্রুমজাল সৃষ্টি হয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। আপনি এই হত্যাকাণ্ডের দিকে কোন দৃষ্টিতে দেখছেন? বিসমুল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এই হত্যাকাণ্ডটি নারায়ণগঞ্জে একটা মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা প্রথম থেকে এটা নিন্দা করে আসছি এবং এই হত্যাকাণ্ডের জন্য যে হরতাল আহ্বান করা হয়েছিল সেই হরতালও বিএনপি সমর্থন দিয়েছে এবং হরতালের দিন আলাদাভাবে বিএনপি জনসভা করে এই হত্যাকাণ্ডে আমরা বিচার করি। আমি মনে করি এখানে পুলিশের এবং সরকারের ব্যর্থতা প্রচুর। শক্তির পিতা যখন জিডি করে তার সন্তান নিখোঁজ, পুলিশের এবং সরকারের যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেই দায়িত্ব সরকার এবং পুলিশ করে নাই। কারণ পুলিশকে এখন ব্যস্ত রাখা হয় শুধু বিএনপি এবং 18 দলীয় ঐক্যজোটের নেতা কর্মীদের নির্যাতন করা যায়। তো কি লাস্ট নারায়ণগঞ্জ থানায় 3-4 কিলোমিটারের মধ্যে পাওয়া গেছে, তফসিল বাড়িরও 2-3 কিলোমিটারের মধ্যে পাওয়া গেছে। তাকে তো প্রকৃতপক্ষে পুলিশ ভূমিকাই নেয়। এই প্রেক্ষাপটে যে নারায়ণগঞ্জের যে সার্বিক পরিস্থিতি আমরা দেখলাম, তৌকি হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা এবং পুলিশের জুলুম নির্যাতন যাই বলেন, এই সব কিছু মিলিয়ে এখন আপনাদের যে রাজনৈতিক সামনে যে পদক্ষেপগুলো রয়েছে সেই চিন্তাভাবনাগুলো কি, আপনারা কি করতে চাচ্ছেন? যে আমরা যদি গলাবাড়িয়া তথ্য হত্যার বিচার চাই, সরকার এখান থেকে পিছপা নেবে। অর্থাৎ আমরা চাই যে প্রকৃত দোষী যারা তাদের বিচার চাইব। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে হত্যাকাণ্ড যখন প্রকাশিত হয়েছে তারপর থেকে আমরা
এটা জোরসে আমরা তদন্তটা চালিয়ে যাচ্ছি। আপনি জানেন যে দায়িত্ব আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তাকে অ্যাকুট করার জন্য আমি বেশ কজনকে ইঙ্গিত করে দিচ্ছি তার সাথে। এছাড়া ডিবির একটি টিমকে আমি ফর্মালি তাকে সহযোগিতা করার জন্য লাগিয়েছি। আমাদের এসডির যে ব্যক্তি আছে তার নেতৃত্বে একটা টিমকে আমি তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য লাগিয়েছি। অ্যাট দ্য সেম টাইম ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিবি যে এক্সপিরিয়েন্স হচ্ছে লং এক্সপিরিয়েন্স আপনারা জানেন তারা অনেক ক্লুলেস মামলাও উদ্ঘাটন করে জনগণের সামনে উপস্থাপন করেছে। তো সেজন্য তাদের এক্সপিরিয়েন্সটাকেও কাজে করে তাদের যথেষ্ট সহযোগিতা নিচ্ছি। সব মিলিয়ে আসলে তদন্তটাকে আমরা মোটামুটি একটা জায়গাতে নিয়ে গেছি এবং আমরা যে এন্ডলেস একটা বাউন্ডারি শুরু করেছিলাম, তো সেই জায়গা থেকে আমরা শপিং করে মোটামুটি ডেভেলপমেন্টের একটা জায়গাতে আসছি এবং আমরা কয়েকজন লোককে আমরা সন্দেহের আওতায় নিয়ে আসছি এবং এই সন্দিগ্ধ ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হলেই আমরা খুবই আশাবাদী যে এই হত্যা রহস্য উন্মোচিত হবে এবং সত্যিকারী যারা ছিল তাদের তারা এই কথাগুলো জনমুখে আমরা যখনই শুনেছি তারপর থেকে আমরা এগুলো সার্চ করে দেখেছি। আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা খোঁজখবর নিয়ে দেখেছি যে এই জাতীয় কোনো বিষয়ের অস্তিত্ব আসলে আমরা এখন দেখতে পাইনি।